আমি না বুঝে দাবি করবো কেন? আর আমি যদি না বুঝে দাবি করি তার মানে আমাকে কেউ এই দাবিটা ঢুকিয়ে দিয়েছে। এই MiG-21 নিয়ে কিন্তু 1965 ওয়ার হয়েছে। ইন্ডিয়াকে কম্পিট করতে হয় চায়নার সাথে এবং পাকিস্তানের সাথে। তো পাকিস্তান যদি রাফায়েল বা F-16 আনে তাহলে তো এই MiG-21 দিয়ে চলবে না। আমাদের দেশে এখন হঠাৎ করে আমার এই বিমানগুলো সব বাতিল করে দিতে হবে কেন? তার মানে কি আপনার কি মনে হয় যে যেগুলো কেনা হয়েছে সেখানে অনেক কমিশন হয়েছে? তো গত 11 মাসে এইসব বিষয়ে কোনো আলোচনা দেখি না, শুধুমাত্র রাজনৈতিক আলোচনা। যার সন্তান হারিয়েছে সে বলবে না আমার সন্তানের খোঁজ পাওয়া যাচ্ছে না? স্কুল কর্তৃপক্ষকে নিয়ে কোনো কথা নাই। অনেকেই তো ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এই প্রথম একটা সরকার বাংলাদেশে আমরা পেয়েছি যার সাথে কেউ নাই। একটা বোতল পানি বিক্রি হচ্ছে 600 টাকায়, ঠান্ডা পানি। ক্ষতিপূরণ হলেই লাশ নিয়ে গণ্ডগোল। আবু আলম শহীদ খান, আপনি খেয়াল করেছেন যে মাইলস্টোনের যে শিক্ষার্থীরা তারা 6 দফা দাবি দিয়েছে, সরকার সেটা বলেছেন যে তারা মানবে। সেটা বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। তো অন্যগুলো হলো, কিন্তু এইগুলোকে আসলে বললো সরকার, তো বললো মেনে নেব না। আপনি তো যখন দাবি করবেন অনেক দাবি করতে পারেন। আপনার প্রথম যে 4টা দাবি ওটা ঠিক আছে যে আপনি একটা পূর্ণাঙ্গ তালিকা চান, এবং এটা করা খুব সহজ, এটা কঠিন না। কারণ এটা স্কুল, এবং স্কুলের তো একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে, অ্যাপস আছে। আপনার এতদিনের মধ্যে মানে এই কয়েক ঘন্টার মধ্যে বা 10 ঘন্টা 20 ঘন্টার মধ্যে এটা জানা সম্ভব ছিল। কেন জানানো হলো না? তারপরে এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা শুরু হলো, এবং তারপরে এই আন্দোলন, দাবি দেওয়া, ক্ষোভ, দুঃখ, বেদনা থেকে তারা কিছু দাবি দেওয়া করেছেন। এখন ওরা সামনে থাকলে জিজ্ঞাসা করতে পারতাম যে ভাই এই দাবিটা কেন করলা, কিন্তু ওদেরকে তো আর জিজ্ঞাসা করতে পারছি না যে এই দাবির সাথে ছাত্রদের কি সম্পর্ক, ওনারা কি বোঝেন নাকি। মানে আমি যেটা আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই সেটা হলো যে আমি যে দাবিটা করবো সেই দাবিটা তো আমাকে বুঝতে হবে। আমি না বুঝে দাবি করব কেন? আর আমি যদি না বুঝে দাবি করি তার মানে আমাকে কেউ এই দাবিটা ঢুকিয়ে দিয়েছে। তা এখন ওনাদের সাথে এটা আলাপ করতে হবে যে এই যে বিমান বাহিনীর জরাজীর্ণ বিমান টিমান সব বাতিল করতে হবে। এখন তো উনি তো বললেন যে আমাদের তো এই যে F-7 আমরা কিন্তু 1989 থেকে শুরু করেছি, এবং 2006 এবং 2011-13 আমরা শেষেরটা কিনছি, যেটা দুর্ঘটনা কবলিত হয়েছে এটা 2013 সাপ্লাই করা। এবং এই MiG-21 নিয়ে অনেক কথাবার্তা আছে। MiG-21 বিমানের এটা প্রতিরূপ, মানে চাইনিজ ভার্সন অফ MiG-21, রাশিয়ানরা তাদেরকে দিচ্ছে। এই MiG-21 বিমানটা একই বিমান নিয়ে, মানে আমরা তো আরও ভালো ভার্সন ট্রেনিং করছি বা আমাদের কাছে আছে। এই MiG-21 নিয়ে কিন্তু 1965 ওয়ার হয়েছে, 1971 ওয়ার হয়েছে, 1999 যে যুদ্ধ কারগিলে সেখানে এটা ব্যবহৃত হয়েছে, এমনকি 2018-তেও ব্যবহৃত হয়েছে। এখন এটা ঠিক যে ইন্ডিয়া কয়েকদিন আগে ডিক্লেয়ার করেছে যে তারা এই MiG-21 এটাকে কফিন বক্স, একটু আগে বলছিলাম না যে 500 দুর্ঘটনা হয়েছে, 200-র বেশি লোকজন মারা গেছে, তার মধ্যে 172 জন আপনার এয়ারফোর্সের লোক। তো এটা তারা চিন্তা করছে যে হ্যাঁ এটা বন্ধ করতে হবে, তারা বন্ধ করে দিচ্ছে। এই চিন্তার কারণটা কি? এই চিন্তার কারণ হলো যে তাকে তো কম্পিট করতে হবে, বাংলাদেশ ইজ নট দেয়ার কম্পিটার। ইন্ডিয়াকে কম্পিট করতে হয় চায়নার সাথে এবং পাকিস্তানের সাথে। তো পাকিস্তান যদি রাফায়েল বা F-16 আনে তাহলে তো এই MiG-21 দিয়ে চলবে না। তারা একটা তেজাস বিমান বানিয়েছে তাদের নিজেদের, MiG-21 ভার্সন, আধুনিক ভার্সন, কিন্তু তারা তো রাফায়েল কেনার চেষ্টা করছে। কারণটা কি? কারণটা হলো যে দেশের সাথে তার সামরিক বিষয়ে তার নেগোশিয়েট করতে হবে, অথবা আলাপ আলোচনা করতে হবে, অথবা কোনো সময় তাদেরকে সেই শক্তিটা দেখাতে হবে। সেই কারণে তারা এই বিমানগুলো পরিবর্তন করবে। আমাদের দেশে এখন হঠাৎ করে আমার এই বিমানগুলো সব বাতিল করে দিতে হবে কেন? এখন কেউ বলতে পারে, দুষ্ট লোকেরা, মানে ডেভিলস অ্যাডভোকেটরা বলতে পারে এখানে কি কেউ ঢুকে পড়ছে নাকি যার একটা কমিশন বাণিজ্য করার ইচ্ছা। মানে আমি J-17 বিমানের কথা আলোচনা, তার মানে কি আপনার কি মনে হয় যে যেগুলো কেনা হয়েছে সেখানে অনেক কমিশন হয়েছে? কমিশন তো আছেই, থাকেই। এখন কত কমিশনে কি কিনছেন এটার একটা তো আমাদের তো সেটা নিয়ে তো বিমান বাহিনীর এটা নিয়ে তো আলোচনা করতে হবে, আপনার কাছে আসবো দেখি এই প্রসঙ্গে আলোচনা করতে হবে। কারণ আমাদের যে কোনো কাজের মধ্যে আমরা একটা কমিশন দেখি, এবং সেই কমিশন নিয়ে কতদূর আমরা ঠিক করতে পারবো সেটা একটা আলোচনার বিষয়। আমি তো গত 11 মাসে এইসব বিষয়ে কোনো আলোচনা দেখি না, শুধুমাত্র রাজনৈতিক আলোচনা। কক্ষ কীরকম হবে, দ্বিকক্ষ হবে কিনা, প্রধানমন্ত্রীর মেয়াদ কী হবে। আপনি যে জনগণকে স্পর্শ করে, উনি যেটা বললেন যে শিশুদেরকে স্পর্শ করে, নারীদের স্পর্শ করে, শ্রমজীবী মানুষকে স্পর্শ করবে, এই কোনো আলোচনাই তো সেই জিনিসগুলো কই। যে আপনার কাছে আসবো গহন নঈম ওয়ার, আপনি একটা বারবার সোশ্যাল মিডিয়া এবং যখন আলোচনা সবাই বলছে যে মৃত্যুর সংখ্যা নিয়ে যে লুকানো হচ্ছে বলে এমন একটি ধারণা ছড়িয়ে পড়েছে। সরকার থেকে এটা ক্লারিফাই করা হয়েছে, যদিও যে এরকম কোনো কিছু করা হচ্ছে না, কিন্তু এই যে ছড়িয়ে পড়ার কারণটা কি এবং
এখানে কি আসলে বাস্তবতা কিছু থাকতে পারে মনে করেন? এটা ধরেন যদি রানা প্লাজা হতো তাহলে হয়তো এটা বিশ্বাসযোগ্য হতো যে হয়তো আমরা সংখ্যা কমাচ্ছি বা লঞ্চ দুর্ঘটনা হতো। এখানে তো প্রত্যেকটা জিনিস অ্যাকাউন্টেড আছে। যার সন্তান হারিয়েছে সে বলবে না আমার সন্তানের খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা তো খুব সহজে তারা যে ডিজিটাল করেছে, এবং এটা নিশ্চয় ওই যেখানে স্কুলে আগুন লেগেছে তার হয়তো পাঞ্চিং মেশিনটা নষ্ট হয়েছে, কিন্তু এটা তো সাথে সাথে প্রিন্সিপালের কাছে ওখানে চলে যায়। সেখান থেকেই তো একটা লিস্ট বেরিয়ে পারতো আজকে কে কে আসছিল, সেই লিস্টটা তো দিতে পারতো আজকে কে কে উপস্থিত ছিল। তারপরে কেউ হয়তো পেটে ব্যথা হয়েছে, মাকে ফোন করছে, চলে গেছে, সেটা অন্য জিনিস, সেটাও রেকর্ড আছে, তাকেও চলে যেতে হবে। তো সেটা হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার ধারণা থেকে বলছি, যে যারা এই স্কুলগুলোর মালিক তারা জিনিসটাকে অন্যভাবে ডাইভার্ট করার চেষ্টা করছে। তারা কিন্তু সামনে আসে না এখনো। আমরা কেউ তাদের কাছে তাদের এই যে স্বর্ণকেশরে হাত দিতে পারি না। আমরা কেউ তাদের নিয়ে ভাবছি না, তারা এতই ক্ষমতাশালী, এবং এটা তো খুবই জাদুর মতন বেরিয়ে আসবে। আজকে কয়জন ছাত্রছাত্রী আসছিল, তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে থাকবে। কিন্তু তারপরে আপনি দেখেন কতগুলো ভুল মানে অন্যায় করেছে তারা। যেমন যেখানে আইডি কার্ড আছে, আইডি কার্ডের ভিতরে বাবা মার নাম নাই, তাদের ফোন নম্বর নাই, তাহলে এটা দিয়ে কী হবে? এই তো খুব ছোট ছোট জিনিস যেগুলো থেকে আজকে আমরা সব তথ্য পেতে পারতাম, সেটা আমরা পাইনি, সেটা হয়নি। তারপরে ধরেন যে অনেকেই তো ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এই প্রথম একটা সরকার বাংলাদেশে আমরা পেয়েছি যার সাথে কেউ নাই, না আমলারা আছে, না সরকার সেই শিক্ষকরা আছে, না সাংবাদিকরা আছে, কেউ তার সাথে নাই। আগে তত্ত্বাবধায়ক আসছে, 3 মাসের ব্যাপার, সবাই কোনোভাবে তিতো খেয়ে তার সাথে থাকছে। এখন তো কেউ নাই, আনসার নাই, বিডিআর নাই, কেউ নাই তার সাথে। সে এই যে সকালে ঘুম থেকে উঠে আজকে যে এখানে আসছি এবং বাসে যাব, এর জন্য আল্লাহর কাছে হাজার শুকর। এমন একটা সরকারকে আমরা এনেছি তার যাদের সাথে কেউ নাই। তো এই সময় তো আমাদের সকলেরই সময়। কালকে যেমন সচিবালয়ে ঢুকে পড়ছে, যারা এসএসসিতে ফেল করছে তাদের নাকি পুনর্মূল্যায়ন করতে হবে, তার মানে সবাইকে পাশ করা দিতে হবে। এবং ঢুকে পড়ে তারা যাচ্ছে তাই করেছে, কেউ কিছু করে নাই, কারণ পুলিশের সেই মরালিটি নাই, তারা কোনো বাধা দিচ্ছে না। এই পরিস্থিতির ভিতরে অনেক এজেন্ডার, আপনি যে 6 দফার কথা বললেন, এখানে 4 দফা হলেই যথেষ্ট ছিল, এটাকে 6 দফা করতে হবে বলেই 2টা দফা ঢুকে দেওয়া হয়েছে না? ওই 2টাই আসল ব্যাপার ছিল। আপনি লক্ষ্য করবেন এর ভিতরে স্কুল কর্তৃপক্ষকে নিয়ে কোনো কথা নাই। আমাদের বিল্ডিংয়ে তাদের যে বন্দি করে রাখা হয়, তাদের বেরোতে দেয় না, তারা একবার বন্ধ হয়ে গেলে আর বেরোতে পারবে না, সেই সিস্টেম নিয়ে কেউ কোনো কথা বলে নাই। আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যেটা আপনার ম্যানেজমেন্ট, আমরা যেটা করছি, এরকম দুর্ঘটনা ঘটতেই পারে, অনেক শিশু আহত হয়েছে, ম্যানেজমেন্টে এসে দেখেন এখানে একেবারে টোটালি মানে আমরা কোথাও নাই। ওখানে তো 24 ঘন্টার মধ্যে এতগুলো হাসপাতাল আছে, 3টা ক্যান্টনমেন্ট পাশে আছে, ওখানে তো ফিল্ড হাসপাতাল করা যেত, কারফিউ দিয়ে ক্রাউডকে বের করে দেওয়া যেত। একটা বোতল পানি বিক্রি হচ্ছে 600 টাকায়, ঠান্ডা পানি। উত্তরায় প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, কোনো বাড়িতে 5টা করে ফ্রিজ আছে। তারা 1 বোতল পানি দিলে কি হতো তারা যদি নেমে আসতো? রিক্সা পাওয়া যাচ্ছে না, উত্তরায় এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে গাড়ি নাই। আমার গাড়িটা দিতাম, হেল্প করতাম। এই যে সামাজিকভাবে জিনিসটাকে ম্যানেজ করার, একটু সুশৃঙ্খলভাবে ম্যানেজ করার ব্যাপার, সেটা তো আমরা কেউ করি না। আমরা তো নাগরিক হিসাবে যে দায়িত্ব ছিল সেটারও পরিচয় দিই না। এখন উল্টা আমরা করছি, যেটা দোষ। আবার একটা মজার ব্যাপার হচ্ছে ক্ষতিপূরণ হলেই লাশ নিয়ে গণ্ডগোল হবে। আপনি ক্ষতিপূরণ দিবেন না, যেমন আমাদের রানা প্লাজা হলো, যেই মুহূর্তে ক্ষতিপূরণ ঘোষণা করেছে, আমি গিয়ে বলছি এটা আমার লাশ, আমার ভুয়া বলে আমি কান্নাকাটি করছি, দাফনের টাকাটা পেয়েছি, ব্যাস আমি রাস্তায় ফেলে গেছি। 7টা লাশ রাস্তায় পাওয়া গেছে যারা ওখান থেকে নিয়ে আসছিল। তো এখন বলছে অনেকে যে মর্গ থেকে লাশ নেওয়া যাচ্ছে না। মর্গে থেকে লাশ নিতে গেলে তো কতগুলো নিয়ম আছে, তারা তো নিশ্চিত না হয় কাউকে লাশ দিবে না, এবং সেইটা করতে গেলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এইগুলো নিয়ে খবর হচ্ছে, এগুলো নিয়ে ফেসবুকে আসছে, লক্ষ্য একটাই, আরও অশান্তি বাড়ানো।